বাংলাদেশে গিয়ে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করার এক উপলক্ষ হলেও আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে। যাই হোক, আজকে একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইন্টারেস্টিং বিষয় হলো, ডক্টর জয়শঙ্করের এই সফরের দিনই ফয়জালের একটি ভিডিও সামনে এসছে। ফয়জালকে ফয়জাল মানে সেই ভারত বিরোধী ছাত্রনেতা হাদি। তার মৃত্যুতে প্রধান অভিযুক্ত এই ফয়জাল, যিনি ভারতবর্ষে লুকিয়ে আছেন বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের সরকারি মহল থেকে। এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর প্রাথমিকভাবে তারা ফয়জালের ভারতে চলে আসার পিছনে কোনো তথ্য প্রমাণ না পেলেও তারাও এখন মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে ফয়জাল ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই হাদিকে হত্যা করেছে। আর এবার ফয়জাল ভিডিও বার্তায় বললেন, আমি তো ভারতে নেই, আমি দুবাইতে আছি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন সেদিন বাংলাদেশের রাজনীতি 180 ডিগ্রি বদলে গেল, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বেশ ভালোই বুঝতে পারলেন। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। প্রথমত ফয়জাল কি বলেছে একটু সহজ করে আপনাদের বলি। ফয়জালের এই ভিডিও বার্তাটা 4 মিনিটের বার্তায় একাধিক গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। তিনি প্রথমে বলেছেন, আমি দুবাইতে আছি। এবার এই দুবাইতে আছি যে তিনি বলেছেন, এর পাল্টা প্রশ্ন ওঠে যে তিনি বাংলাদেশের বিমানবন্দরকে কাজে লাগিয়ে দুবাইতে গেছেন, বাংলাদেশের ভিসা পাসপোর্টকে কাজে লাগিয়ে তিনি দুবাইতে গেছেন। তাহলে সরকারি কোন অফিসার তাকে ভিসা, পাসপোর্ট, এয়ার ফ্লাইট, সিকিউরিটি চেক এই সব বিষয়ে মদত করলো? হাদির ভাই বলেছিলেন এই সরকার, অর্থাৎ বাংলাদেশের এই ইউনিট সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাদিকে হত্যা করেছে। আজকে দেখুন ফয়জালের এই ভিডিও বার্তায় পরিষ্কার হয়ে গেল, এই ফয়জাল যদি সত্যি অপরাধী হয় তাহলে তাকে দেশ ছাড়তে কিন্তু সাহায্য করেছিলেন মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক অফিসিয়াল। না হলে একজনের পক্ষে এই রকম ভাবে খুনে অভিযুক্ত হয়ে দুবাইতে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি ফয়জাল পরিষ্কার বলেছেন যে তিনি গভর্নমেন্টকে এবছরও 9 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছেন। তার বিজনেস আছে এবং তিনি একাধিক গভর্নমেন্ট কন্ট্রাক্ট তোলেন এবং সেই কাজ তিনি করেন। এমনকি তিনি দাবি করেছেন হাদিকে তিনি এই গভর্নমেন্ট কাজ পাওয়ার জন্য প্রায় প্রায় 15-20 লক্ষ টাকা নাকি তিনি দিয়েছিলেন, এবং যেদিন হাদি মারাও যান সেদিনও নাকি হাদি তার থেকে 10,000 টাকা নেয়। অর্থাৎ পুরোটাই ব্যবসায়ী লেনদেন এই ফয়জালের সঙ্গে হাদির ছিল। ব্যবসায়ীরা যেটা করে, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে সাহায্য করতে গিয়ে তারা নিজেরা ব্যবসায় মুনাফা লোটার চেষ্টা করে, ঠিক সেরকমই এই সম্পর্কটা ছিল। কিন্তু পুরো বিষয়ে ভারতের নাম ফয়জাল একবারও বলেননি, এবং ফয়জাল যে দাবিগুলো আজকে করছেন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ ইউনূস সরকার, এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের কোনো কানেকশনই তার সঙ্গে নেই। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে ব্যবসা করেন, বাংলাদেশের সরকারকে তিনি ট্যাক্স দেন, এবং যে টাকা তার বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটাও লিগাল টাকা, তার বৈধ ব্যবসার টাকা, সেরকমই দাবি কিন্তু তিনি করেছেন। আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে
অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি, এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোটো ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এবং আপনারা একটা বোঝার চেষ্টা করুন, ফয়সালের এই ভিডিও তিনি যখন করেছেন ঠিক সেদিনই ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ঢাকা যাওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বাংলাদেশে পৌঁছেও গেছেন। এবং জিওপলিটিক্সে এক্সপার্টরা বলেন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ স্ট্রেট ড্রাইভ যদি আপনাকে মারতে হয় তাহলে ব্যাটে বলে একদম মিডিল করতে হবে, সংযোগটা এখানে ইম্পর্টেন্ট। ফয়সাল কিন্তু এখানে সেই স্ট্রেট ড্রাইভটাই মেরেছে। একদিকে ভারতের বিদেশ মন্ত্রক শেষ 1 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের হাদিকে কেন্দ্র করে বিভিন্ন রকম কড়া লম্বা চওড়া হুঁশিয়ারি বাংলাদেশকে দিয়েছে। অন্যদিকে যাকে নিয়ে এই এত অভিযোগ হাদির মৃত্যুতে এই ফয়সাল, সেই ফয়সালই ফাঁস করে দিয়েছে তিনি ভারতে নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার জেনে শুনে মিথ্যা বলেছেন, আন্তর্জাতিক স্তরে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, মেঘালয় পুলিশ, বিএসএফ সবাইকে জড়িয়ে এক পাঁচমিশালি খিচুড়ি তৈরি করার চেষ্টা করেছেন। এবং আলটিমেটলি যার বিপক্ষে অভিযোগ সেই আজকে বলছে সবটাই বাংলাদেশের ষড়যন্ত্র, চক্রান্ত, মোহাম্মদ ইউনূসের ধাপ্পাবাজি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন, এক পক্ষের খেলা 180 ডিগ্রি ঘুরে গেল। এবার পলিটিক্যালি কিভাবে ঘুরলো আমি একটু আপনাদের বোঝাই। ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে যখন গেলেন তখন বাংলাদেশের রাজনৈতিক ইকুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে, আওয়ামী লীগের নির্বাচনে লড়ার সম্ভাবনা নেই। হাতে পড়ে রইল বিএনপি, এনসিপি, জামাত। জামাতের যে ইডিওলজি তা ভারতবর্ষের ইডিওলজির সঙ্গে খাপ খায় না, এবং জামাত তীব্র উগ্র জেহাদি ইসলামপন্থী একটি দল। পাকিস্তানকে সরাসরি মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল। 1971-এ বাংলাদেশিদের উপর আক্রমণে সরাসরি জড়িত এই জামাতিরা। ফলে জামাতিদের প্রকাশ্যে সমর্থন এই মুহূর্তে ভারতের পক্ষে করা সম্ভব নয়। যদি সরকার গঠন করে তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন যদি কোনোদিন হয় তাহলে দেখা যাবে। জামাত ভারতকে পাশে পাওয়ার জন্য হিন্দু প্রার্থী দিচ্ছে, হিন্দু ভোটকে টার্গেট করছে, এবং জামাতও বুঝতে পারছে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় কাজকর্ম করা তাদের পক্ষে সম্ভব হবে না। মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন, এখন দেশের যে অবস্থা তা তারা নিজেই উপলব্ধি করতে পারছেন। তারা পোড় খাওয়া রাজনীতিবিদ, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবার এনসিপি, ভারতবর্ষের যা প্রভাব প্রতিপত্তি সেখানে এনসিপি, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এদের সঙ্গে কাজ করা আসলে কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ এরা কাজটাকে বোঝেন না, এরা উগ্রতা বোঝেন, এরা রাজনীতির কিছু বোঝেন না, এরা সস্তা জনপ্রিয়তা বোঝেন। 7 সিস্টার, শিলিগুড়ি করিডর, ডম্বুর বাঁধ, একাধিক ক্ষেত্রে এদের যে ভাষণ সামনে এসছে সেখানে একটা জিনিস পরিষ্কার, এই এনসিপি হলো জামাতের বি টিম। এবং নির্বাচনে দেখুন এই জামাত এবং এনসিপি এখন একত্রে লড়ছে। ফলে জামাতকে সমর্থন করা মানে এনসিপিকে সমর্থন করা, এনসিপিকে সমর্থন করা মানে জামাতকে সমর্থন করা। দুজনকেই পাশ কাটিয়ে চলা মানে দুজনকেই তুমি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কার্যত অস্বীকার করলে, এবং হাতে পড়ে রইল বিএনপি। আর বিএনপির এই খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া মানে ভারত এই বার্তাটাই দিতে চাইছে প্রথমে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক রিভাইভ অন্তত ভারত আর করতে চাইছে না। মোহাম্মদ ইউনূস যেভাবে জামাতি এবং এনসিপিদের বা এই ছাত্র নেতাদের ফাঁদে পা দিয়েছেন, এর প্রকাশ্যে সমর্থন ভারতের পক্ষে করা সম্ভব নয়, তা ভারত স্পষ্ট বলে দিয়েছে। এবার বিএনপিকে ভারত একটি সফট কর্নার দেখাতে চাইছে, কারণ যদি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এবং রাজনীতিতে একটা ইতিহাস বলে কথা আছে, এবং যদি লং টার্ম প্রেজেন্স দেখেন সেটা কিন্তু বিএনপি। ফলে বাংলাদেশের এই মুহূর্তে জয়শঙ্করে যাওয়া মানে ভারত এই বার্তাটা দিচ্ছে যে বাংলাদেশ বরাবর এই ভারতকে যে প্রো হাসিনা বলতো, একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে বলতো, এই পার্টিকুলার ন্যারেটিভটা ভাঙার চেষ্টা ভারত এখানে করছে। ভারত স্পষ্ট বলে দিয়েছে, বুঝিয়ে দিচ্ছে যে আমরা নির্দিষ্ট একটি
দলকে প্রেফার করছি সেটা নয়, আমরা একটি সরকারকে প্রেফার করছি। আজকে যদি বিএনপি সাংবিধানিক, প্রগতিশীল এবং অগ্রপন্থী একটি সরকার গঠন করে, তাহলে ভারত কাজ করবে, যেটা ভারত বারবার বলেছে। ফলে আপনি এখন বিরোধিতার জায়গায় আছেন বলে, আপনার টপ মোস্ট সুপ্রিম লিডার খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে আমি আপনাকে অচ্ছুত করে রেখেছি আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য, সেটা তো নয়। আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা যদি সরকার গঠন করেন, আমি আপনাদের সঙ্গেই থাকব। ভারতের সঙ্গে সরকারি সম্পর্ক তৈরি হবে। শেখ হাসিনার সঙ্গে বিষয়টি আলাদা, কারণ শেখ হাসিনার ইতিহাস বলছে তার সঙ্গে ভারতবর্ষের একটা কানেকশন আছে, সেটা 1975 সাল থেকে 2025-এ এসে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ককে আপনি ব্যাখ্যা করলে হবে না। এবং শেখ হাসিনার বিপক্ষে কিন্তু ভারতের কোনো বিরোধী দল কথা বলেনি। সর্বদলীয় বৈঠকেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন দেওয়া হয়েছে এই প্রশ্ন কেউ তোলেনি এখনো। ফলে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বিজেপিও একজোট। এবং 1975 সালে প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তাকে কিন্তু জায়গা দিয়েছিলেন। ফলে শেখ হাসিনা ইস্যু দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে ব্যাখ্যা করলে হবে না। শেখ হাসিনা ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি শুধু নয়, পারিবারিক সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে। ফলে সব মিলিয়ে গুবলেট করার যে প্রচেষ্টা মোহাম্মদ ইউনূস করে, সেই ফাঁদে দয়া করে পা দেওয়াটা উচিত নয়। ফলে বিএনপি যদি সর্ববৃহৎ দল হয়ে ক্ষমতায় আসে, নির্বাচিত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সম্পর্ক তৈরি করবে, এবং জয়শঙ্কর সেই বার্তাটাই দিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি নির্বাচনের পর চীন এবং পাকিস্তানের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে বাড়বে। কারণ যে পাকিস্তান বাংলাদেশ থেকে দূরত্ব মেনটেন করেছে, শেখ হাসিনা ঢুকতে দেননি এখন, মানে এতদিন অবধি, সেই পাকিস্তান বাংলাদেশের এখন অভ্যন্তরে ঢুকে গেছে। মোহাম্মদ ইউনূস সরকার জেনে শুনে পাকিস্তানকে ইনভাইট করেছে। এবার ভারত যদি এই বিএনপির খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে না যায়, তাহলে ভারত অন্তত বুঝিয়ে দিত যে আমরা বাংলাদেশকে লস্ট কেস ভাবছি, কিন্তু বিষয়টা সেটি নয়। লস্ট কেস মানে আপনি বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের হাতে তুলে দিলেন, যেটা ভারত কখনোই চাইবে না। এবং পাকিস্তানের হাতে তুলে দেওয়া মানে ভারতবর্ষের চিন্তা বাড়বে, সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডর, একাধিক জায়গায় উগ্রপন্থীদের আক্রমণ বাড়বে, এবং সব মিলিয়ে ভারতকে কোণঠাসা করার পরিকল্পনা ও ইসলামিক ন্যাটোরা তৈরি করবে। ফলে ভারত ধীরে চলো নীতিতে বিশ্বাস করেছে। ভারত ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করছে, নির্বাচন অবধি অপেক্ষা করছে, এবং নির্বাচনে যাওয়ার আগেই ভারত কিন্তু বাংলাদেশের বার্তা মানুষকে বুঝিয়ে দিল যে তারা আওয়ামী লীগের পাশে ছিল, তারা সরকারের পাশে ছিল, কিন্তু কোনোভাবেই এই জামাতপন্থী মোহাম্মদ ইউনূস এনসিপিদের পাশে নেই। যদি আওয়ামী লীগ কর্মীরা আমাদের পাশে, মানে ভারতকে যদি আপনারা বন্ধু মনে করেন, তাহলে এই জামাতিদের আগে তাড়ান। এরা মানুষকে জামা প্যান্ট খুলে ঝুলিয়ে দিয়ে কেটে ফেলে, পুড়িয়ে দেয়। এই উগ্রতা থেকে দেশকে বাঁচান। বিএনপি ভবিষ্যৎ আপাতত এটা কি ভারত এস্টাবলিশ করলো, এই প্রশ্ন কিন্তু জয়শঙ্করের এই সফরে পরিষ্কারভাবে উঠে গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।